বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে মনোভাব, সে মনোভাব অনুযায়ী যদি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে, আর প্রধান বিরোধী দল হিসেবে জামাত সমর্থিত জোটটাই প্রধান বিরোধী দল হবে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে। বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি সমবেদনা, আর যারা অসুস্থ তাদের জন্য মহান আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করছি খুব দ্রুত সুস্থতা হোক। সেই ছাত্রদের বিপ্লবের মাধ্যমে যে বিজয় এনেছে, সেই বিজয়টা আর মধ্য দিয়ে সকল মানে অপকর্মকারীরা একটা স্বার্থ হাসিলের জন্য একরোখাভাবে আওয়ামী লীগের উপরে প্রভাব বিস্তার করছে, জুলুম অত্যাচার করেছে অদ্য পর্যন্ত। সেখানে বহির্বিশ্বেও এখন আলোচনার সম্মুখীন হয়েছে। এরপরে দেখা গেছে বাংলাদেশের 80%, প্রায় 70 থেকে 80% মানুষ বর্তমান অবস্থানের যে সকল অপকর্মের, সে যে দলেরই হোক না কেন, সকল অপকর্মের সঠিক তদন্ত করে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করা হোক। যে যে অপরাধ করবে সেই অপরাধ অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হোক, এমনটাই প্রত্যাশা। সেখানে আওয়ামী লীগ সরকার প্রধান দেশ ত্যাগ করার পর তাদেরকে একরোখাভাবে তাদের উপরে চড়াউতর হয়ে পড়েছে। কিন্তু বর্তমান অবস্থানে অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা প্লাস সমন্বয়কারীকে 2 জন, হাসনাত আবদুল্লাহ সারজি সাহেব বলেছে, সকল অপকর্ম বর্তমানে সদ্য বিদায়ী আওয়ামী লীগরা যে দখলবাজি, চাঁদাবাজি যেটা করেছে, তার চেয়েও বেশি বেপরোয়া হয়েছে আওয়ামী লীগের চেয়েও বেশি বেপরোয়া হয়েছে বিএনপি। এবং সরাসরি তারা বলেছে, এই বিএনপি নেতা স্বপন, বিএনপি নেতা বাবু, বিএনপি নেতা অনেক নেতা, এবং এমনকি সালাউদ্দিনের নামেও যে অপকর্ম, এবং অদ্য পর্যন্ত বহির্বিশ্বের সকল রাষ্ট্রে বলা হয়েছে দুর্নীতি এবং সন্ত্রাসী দল হিসেবে 5 নম্বরে বিএনপি, সেটা গণমাধ্যমে দেখা হয়েছে। যাই হোক, রাজনৈতিক পর্যালোচনার ভাষায় এবং রাজনৈতিক দূরদর্শিতায় আমি বলতে চাই, যদি সকল অপকর্মের বিচার করা হয় এবং সকল অপকর্মের প্রতিবাদে যে 80% জনগণ আছে, সেখানে দেখা গেছে এই সমন্বয়কারীরা ঘোষণা দিয়েছে সে আওয়ামী লীগের চেয়েও বেপরোয়া হয়ে পড়েছে বিএনপির কিছু নেতাকর্মী এবং দুর্বৃত্তরা। বিএনপি কিছু দুর্বৃত্তায়ন ঘটাইয়া দেশে একটা অরাজকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, এবং ছাত্রদের গণবিপ্লবকে ধূলিসাৎ করতে চায়। এরই পরিপ্রেক্ষিতে এবং ওই অন্তর্বর্তীকালীন সরকারের অদ্য পর্যন্ত যে দেশ পরিচালনা করছে, সেই দেশ পরিচালনার সুবাদে যে আমার যে পর্যালোচনা, সেটা হচ্ছে, হয়তো দেখা গেছে এই 80% জনগণের সমর্থন নিয়ে যদি কাজ করে, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। কারণ 5ই আগস্টের পর থেকে অদ্য পর্যন্ত যে বেপরোয়া হয়ে পড়েছে, প্রতিটা জেলা উপজেলায় নিজেরা সংঘর্ষ, জমি, বরিশাল বিএম কলেজে জমি নিয়ে, আসলে তো মূল বিষয়টা তো আর মিডিয়া আসবে না, জমি নিয়ে। এর আগে কিন্তু জমি ছিল না, আর জমির কোনো ঝামেলাও ছিল না। যাই হোক, বিশ্বের সকল রাষ্ট্র এখন পর্যালোচনা করছে এবং বাংলাদেশের 70 থেকে 80% জনগণ চাচ্ছে এই সকল অপকর্মের একটা পেশিশক্তি দল হটাইয়া আর একটা তার চেয়ে চরম পেশিশক্তি দলকে ক্ষমতায় আনার চেষ্টা 80% জনগণও চাচ্ছে না, সমন্বয়কারীরাও চাচ্ছে না, ডক্টর ইউনূসের উপদেষ্টা মণ্ডলীরাও চাচ্ছে না। তাহলে রাজনৈতিক কোথায় গিয়ে দাঁড়াবে?
তাহলে দেখা গেছে জরিপে আসছে, যদি সঠিক এবং ন্যায়ভাবে সকল অপকর্মের বিচার করা হয়, তাহলে বিএনপির যে যতটুকু রাজনৈতিক সমর্থন এখন 20% আছে, সেটা নির্বাচন যদি আগামী 6 মাস পর হয়, তাহলে সেটা 10% এসে দাঁড়াবে। শুধু তাদের পেশি শক্তিওয়ালারা, যারা লুটপাটকারীরা এবং তাদের আত্মীয় স্বজনরাই থাকবে এবং সাধারণ জনগণ থাকবে না। সেখানে সমন্বয়কারীরা এবং জামাত, চরমোনাই, হেফাজত সব কিছু মিলিয়ে তারা একটা জোট করবে। আর এই জোট করার পর বিএনপি এবং আওয়ামী লীগ, এই তিনটা রাজনৈতিক দলের নির্বাচনমুখী হবে। বিএনপি নির্বাচন করবে, জামাত সমর্থিত জোট নিয়ে নির্বাচন করবে, এরপর আওয়ামী লীগ নির্বাচন করবে। সেখানে দেখা গেছে বর্তমান পর্যন্ত যে জরিপে এবং সামনের ভবিষ্যতে যেটা বোঝা যাচ্ছে, এটা যদি অব্যাহত থাকে, তাহলে সেখানে দেখা গেছে আবারও জনগণের সমর্থনে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে আওয়ামী লীগ, আর জামাত সমর্থিত জোট হতে যাচ্ছে সংসদের প্রধান বিরোধী দল। সেখানে বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। আসলে বিএনপির রাজনীতিটা 3টা পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে, এখন আগে ছিল 2টা, এখন প্রায় 3টে পার্টের মতো হচ্ছে। একটা হচ্ছে তারেক জিয়ার সমর্থিত সংগঠন, আর একটা হচ্ছে বেগম খালেদা জিয়ার, আর একটা হচ্ছে তরুণদের, যেমন রুবিন ফারহানা আছে, এরকম কিছু ইশরাক আছে, এরকম কিছু তাদের মতাদর্শের আছে। এই 3টে ভাগে বিভক্ত থাকায়, 3টা নেতৃত্ব 3 দিকে থাকায় 3 জনের ডিসিশন কেউ নিতে পারছে না। আর এইগুলোকে আবার পরিচালনা করছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রেজভী সাহেব। সেখানে দেখা গেছে বিএনপির ভালোর চেয়ে খারাপের সংখ্যাটা বেশি, এবং বিএনপি যতটুকু জনসমর্থন ছিল 5ই আগস্ট থেকে আজকে 4 সেপ্টেম্বর পর্যন্ত তার জনসমর্থন 50% কমেছে। আগামী 3 মাস যদি অন্তর্বর্তীকালীন ন্যায় এবং দেশের কল্যাণে, জনগণ কল্যাণে যদি অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়ের সুষ্ঠু বিচার করে, তাহলে বিএনপি 10% জনসমর্থন থাকবে। সেখানে দেখা গেছে পার্লামেন্টে চরমোনাই, হেফাজত, জামাত, এই জোটটাই পার্লামেন্টের পার্লামেন্টে প্রধান বিরোধী দল হবে। আর অন্তর্বর্তীকালীন সরকার প্লাস সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর কিছু লোকজন আছে যে জামাতকে কিভাবে ক্ষমতায় আনা যায়, এবং জামাতের সাথে সমন্বয়কারীরা যারা আছে তারাও হয়তো বা দল করতে পারে, এবং তারাও দল করে, সেই দলও তাদের সাথে জোট করে, মানে একটা জোট করে যাতে তারা কিভাবে ক্ষমতায় আসতে পারে। তারা ক্ষমতার জন্য চেষ্টা করলে হয়তো বা 19-20-এর ব্যবধানে তারা প্রধান বিরোধী দল হবেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। আর যদি মনে করেন যে না, আমার জীবন চাচা আপন পুরাণ বাঁচা, অর্থাৎ আমার জীবন বাঁচাই, আমি ওই বিএনপির বা অমুকের প্রধানমন্ত্রী বানাই আমি চলে গেলাম, জীবন বাঁচালাম, সেটা আমার ভিন্ন বিষয়। কিন্তু যদি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হয়, আর এখন যে সমন্বয়কারীরা যেভাবে জনগণের ভাষাগুলো বুঝতে পারতেছে, সে অনুযায়ী কথা বলতেছে, যদি সে অনুযায়ী বিচার হয়, বিশ্লেষণ হয়, তাহলে বাংলাদেশের 80% জনগণ চাচ্ছে নিরপেক্ষভাবে সকল অন্যায় অপকর্মের বিচার। বিগত এই 1 মাসের যে অপকর্ম হয়েছে, তাতে বিশ্বের দিক থেকে আলোচনা করে বিশ্বের 5 নম্বর সন্ত্রাসী দল হিসেবে বিএনপি আখ্যায়িত হয়েছে। আর এটা যদি আগামী 3 মাস বা 6 মাস অব্যাহতি থাকে, তাহলে বাংলাদেশের জনসমর্থন তাদের 10% হবে। তাহলে সকলকে বলবো, এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার জোরালো দাবি থাকবে, আপনারা এই 80% জনসমর্থনের কথা চিন্তা করে সকল অপকর্মের
সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনুন এবং দেশে সর্বদলের অংশগ্রহণের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন, এমনটাই প্রত্যাশা করছি ডক্টর ইউনূস সাহেব সহ সকল উপদেষ্টা মণ্ডলীর কাছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়ার দরখাস্ত রইল।